হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অমনি ক্রাইমের নতুন আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ঘটনা 2018 সালে বাংলাদেশের রংপুরে। রংপুর শহরে থাকতো ভৌমিক পরিবার, যার প্রধান ছিলেন রথীশ ভৌমিক, বয়স 58 বছর, পেশায় একজন আইনজীবী। ওয়াইফ সিনিকদা ভৌমিক ওরফে দীপা, একজন স্কুল শিক্ষিকা। দুটো ছেলে মেয়ে। ছেলে ঢাকার একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো, মেয়ে রংপুরেরই একটা বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়াশোনা করতো। সবকিছু ঠিকঠাক চলছিল। 2018 সালের 30 মার্চ সকাল 6:30টার দিকে এই রতীশ ভৌমিক বাড়ি থেকে বের হয়ে যায়। তাকে নিতে আসে একটা লাল রঙের মোটরসাইকেল, যা চালাচ্ছিলেন পায়জামা পাঞ্জাবি পরা এক ব্যক্তি। রতীশ ভৌমিক যখন বাড়ি থেকে বের হয়ে যায়, তার ওয়াইফকে বলে যায় যে আমি দুপুরের মধ্যেই ফিরে আসবো, কারণ ওই দিনটা ছিল শুক্রবার, অফিস আদালত কোনো কিছুই ছিল না। তার ওয়াইফ মনে করছে যে নামাজের আগেই হয়তো সে ফিরে আসবে, দুপুরে এসে বাড়িতে ভাত খাবে। কিন্তু দুপুর গড়াই যায়, নামাজ শেষ হয়ে যায়। এরপরও যখন রতীশ ভৌমিক বাড়িতে ফেরে না, তখন তার ওয়াইফ রতীশের ফোনে ফোন দেয়, ফোন বন্ধ। এরপরে আস্তে আস্তে বিকেল হয়ে যায়। রতীশের যে বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে ফোন করে দীপা ভৌমিক, তারাও জানে না, রতীশের কোনো হদিশ জানে না তারা। এরপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই খবরটা যখন জানে, এই দীপা ভৌমিকের যে স্কুল, সেই স্কুলের টিচাররাও জানে, ছোট শহরের মধ্যে সবাই জানে একটা জিনিস, তারাও আসে সহানুভূতি জানানোর জন্য যে কি হয়েছে ব্যাপারটা। সবার মনের মধ্যে একটা কৌতূহল। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও যখন রতীশ ভৌমির কোনো দেখা পাওয়া না যায়, তখন রাত্রবেলা গিয়ে রংপুর থানায় একটা সাধারণ ডায়েরি করা হয়, মিসিং রিপোর্ট। এবং মিসিং রিপোর্টটা করার পর থেকেই রংপুর পুলিশের উপর প্রেশার বাড়তে থাকে, কারণ রতীশ ভৌমিক কোনো ছোটখাটো ব্যক্তিত্ব ছিলেন না। রতীশ ভৌমিক রংপুরের বিশেষ আদালতের একজন পাবলিক প্রসিকিউটর ছিলেন, পিপি। এর বাইরে তিনি তখনকার আওয়ামী লীগ সরকারের রংপুর বিভাগীয় আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, রংপুর বিভাগীয় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন, আইনজীবী সমিতির নির্বাচিত কোষাধ্যক্ষ ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর বিভাগের ট্রাস্টি ছিলেন, রংপুর তাজহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন, পূজা উদযাপন কমিটির সভাপতি ছিলেন। এর বাইরে আরও অনেক সাংস্কৃতিক যে পরিষদগুলো আছে সেগুলোর সাথেও তিনি বিভিন্নভাবে সম্পৃক্ত ছিলেন। এই হচ্ছে তার ব্যক্তিগত পরিচয়। এর বাইরে আরও তার পেশাদার যে পরিচয় আছে সেটাও ইন্টারেস্টিং। রংপুরের একজন তখনকার কেন্দ্রীয় জামায়াত নেতা এটিএম আজাহারুল্লাহ, তার বিরুদ্ধে একটা মানবতা বিরোধী কেসের রাষ্ট্রপক্ষের 13 নম্বর ছিলেন এই বাবুসোনা বা রতীশ ভৌমিক, যে কেসে এটিএম আজাহারুল্লাহকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এরপরে বাংলাদেশের একটা আলোচিত হত্যাকাণ্ড, জাপানি নাগরিক কোনিও হোশি হত্যাকাণ্ড, সেই মামলারও পাবলিক প্রসিকিউটর মানে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এই রতীশ ভৌমিক নিজে, এবং সেই মামলায় আদালত 5 জনকে মৃত্যুদণ্ড দেয়। এছাড়াও 2টো জঙ্গি মামলায়, তার মধ্যে একটা উল্লেখযোগ্য যেটা হচ্ছে খাদেম হত্যা মামলা, সেই হত্যা মামলায় 7 জন জঙ্গিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। এবং এই আদেশটা ছিল 18ই মার্চ, অর্থাৎ সে যেদিন নিখোঁজ হয়েছে তার ঠিক 11 দিন আগে। এর বাইরেও অনেক মামলা সে লড়ছে, এবং যেখান থেকে প্রতিনিয়ত জীবননাশের হুমকি সে কয়েকবার পাইছে। মাঝে তাকে কয়েকবার পুলিশের প্রোটেকশন দেওয়া হয়েছে, কিন্তু যখন সে নিখোঁজ হয়েছে তখন তার সাথে কোনো পুলিশ প্রোটেকশন ছিল না। এইসব কারণ মিলিয়ে এটা একটা হাই প্রোফাইল কেস হয়ে যায়। রংপুর পুলিশ, রংপুর গোয়েন্দা পুলিশ, রংপুর র্যাব সবাই একসাথে মিলে এই কেসটাকে সলভ করার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু কোনো হদিশ নাই। একদিন পার হয়ে যায়, 24 ঘন্টার মধ্যে এই কেসটা মিডিয়াতে পুরোপুরি একটা কভারেজ পেয়ে যায়। বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া এই কেসটাকে দেখানো শুরু করে। এছাড়াও রংপুরের যে বিভিন্ন সংগঠন যার সাথে সে যুক্ত ছিল রতীশ ভৌমিক, তারা মানববন্ধন করা শুরু করে। রংপুর যে আইনজীবী পরিষদ আছে তারা আদালত বর্জন করে রাস্তায় মানববন্ধন করার জন্য দাঁড়ায়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ তারাও রাস্তায় মানববন্ধন করতে আসে। পূজা উদযাপন কমিটি তারাও রাস্তায় মানববন্ধন করতে আসে। তাজহাট উচ্চ বিদ্যালয়ের যে কমিটি, শিক্ষক, ছাত্র তারাও রাস্তা অবরোধ করে, সবাই মানববন্ধন করে। দীপা ভৌমিক ওনার ওয়াইফ, তিনিও এই সবগুলো মানববন্ধনেই অংশগ্রহণ করছেন, এবং প্রত্যেকটা মিডিয়া চ্যানেলকে যে বাইট সেটাও দিচ্ছেন। এরই মাঝে পুলিশ তাদের কাজ করতেছে, মানুষ ক্ষোভে ফুসতেছে। আর তখনকার সরকার ছিল আওয়ামী লীগ, তো উপর থেকেও চাপ আসা শুরু করে, একজন বিভাগীয় আওয়ামী লীগ নেতা নিখোঁজ। তো পুলিশ 2-3 দিন পর্যন্ত সবকিছু তালাশ করে। তার ওয়াইফের কথা অনুযায়ী 30 তারিখ সকালে সে বাড়ি থেকে বের হয়ে যায়, তারপর থেকে তার মোবাইল বন্ধ। তো পুলিশ 30, 31, 1 তারিখ পর্যন্ত সার্চ করে সব জায়গা, কোথাও পায় না। 2 তারিখ হয়ে যায়, তারপরও কোনো হদিশ নাই। এর মধ্যে আবার পুলিশ কি করছে, যেহেতু সে একজন জামায়াত নেতার মামলার সাক্ষী ছিল, তো পুলিশের ধারণা যে জামায়াতের কোনো জামায়াতপন্থী লোক বা জামায়াতের কোনো কর্মী এই কাজটা করতে পারে, তাকে তুলে নিয়ে যেতে পারে। এই জন্য রংপুরের কয়েকজন জামায়াতের কর্মীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। যারা যারা হুমকি ধমকি দিছিল এর আগে, তাদেরকেও এরকম কয়েকজনকে উঠায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু পুলিশ আসলে কোনো কাজের মতো কুলু পায় না যেটা থেকে এই কেসটাকে সামনে আগানো যায়। এরপরে পাবলিকেরও একটা ক্ষোভ, পাবলিকও বলতেছে যে কেন এরকম একটা ব্যক্তিকে পুলিশ প্রোটেকশন দেওয়া হলো না। ভাগ্যবশত 2-3 মাস আগে রংপুরের রাস্তায় সিসিটিভি ক্যামেরা বসানোর সময় 2টো সিসিটিভি ক্যামেরা তার বাড়ির যে গেট, সেই গেটের
দুই পাশে পড়ে, একটু দূরে, একদম সরাসরি না, কিন্তু তারপরও বাড়ি থেকে কে বের হচ্ছে, কেউ বের হলে সেটা বোঝা যাবে ছোট হলেও। র্যাব কি করছে, এই সিসিটিভি যে ফুটেজ সেইটা তারা তাদের আন্ডারে নিছে এবং দেখা শুরু করছে তার ওয়াইফ যে বয়ানটা দিছে সেই বয়ানের সাথে মিলিয়ে। 6:30টার দিকে বাড়ি থেকে বের হয়ে গেছে, লাল একটা মোটরসাইকেল তাকে নিতে আসছে, পাঞ্জাবি পায়জামা পরা একজন ব্যক্তি যাকে তার ওয়াইফ চিনতে পারেনি। তো র্যাব যখন সিসিটিভি ফুটেজ দেখা শুরু করছে তখন দেখছে 6:30টার দিকে রতীশ ভৌমিক বাড়ি থেকে বের হয় নাই, বা বাড়ি থেকে তখন কেউই বের হয় নাই। 6:30, 7টা, 8টা পর্যন্ত কেউ বের হয় নাই, এমনকি সারাদিনও রতীশ ভৌমিক বাড়ি থেকে বের হয় নাই। তো পুলিশের প্রথমে একটু সন্দেহ জাগছে যে রতীশ ভৌমিকের স্ত্রী কি তাহলে মিথ্যা কিছু বলতেছে। এরপরে রতীশ ভৌমিকের যে মোবাইল, সেই মোবাইলের লোকেশন ট্র্যাক করা শুরু করছে, কখন মোবাইলটা বন্ধ হয়েছে সেটাও ট্র্যাক করা শুরু করছে। তো সেখানেও একটা ইন্টারেস্টিং তথ্য উঠে আসছে। রতীশ ভৌমিকের ওয়াইফ বলছে সে যখন বাড়ি থেকে বের হয়ে গেছে তারপরে মোবাইলটা বন্ধ হয়েছে, সে যখন কল করছে আর কি, হয়তো 12টা 1টার দিকে তখন মোবাইল, তখন সে প্রথম বন্ধ পাইছে। কিন্তু পুলিশ ইনভেস্টিগেশনে পাইতেছে যে তার মোবাইল বন্ধ হয়েছে 29 তারিখ, মানে বৃহস্পতিবার রাত 10টা 12 মিনিটে, এবং তার মোবাইলের যে লোকেশন সেটাও ওই বাড়ির আশেপাশেই দেখাচ্ছে। তো পুলিশ প্রথমেই সরাসরি দীপা ভৌমিকের কাছে জিজ্ঞাসাবাদ করে নাই, কারণ তার সাথে তখন অনেক পাবলিক সিম্পেথি ছিল। তো এরকম একটা কেসে যদি ওয়াইফের উপরেই, যার উপরে এত পাবলিক সিম্পেথি মিডিয়া কভার করতেছে, সেখানে যদি জিজ্ঞাসাবাদ করে সেক্ষেত্রে পাবলিক ভরকে যাইতে পারে যে কি করতেছেন আপনারা। তো পুলিশ কি করছে যে হয়তো ভুল হতে পারে আর দীপা ভৌমিক সত্য কথা বলতে পারে, তো আরেকটা রিস্ক নিয়ে দেখা যাক। তো বাড়ির ভেতরে, এরিয়ার ভেতরে একটা পুকুর ছিল, তো পুলিশ মনে করছে হয়তো পুকুরের মধ্যে তাকে যদি মেরে ফেলে দেওয়া হয়, এমনটা হতে পারে। তো পুলিশ ওই পুকুরটাকে পুরো শেষ করছে। যখনই পুকুর শেষ করছে তখনই পাবলিক যারা ছিল তাদের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, আসলে পুলিশ কি করতেছে, এইখানে কেন খুঁজতেছে। যদিও পুকুরের মধ্যে কিছু পাওয়া যায় নাই, কিন্তু তারপরও যখন তার লোকেশন বারবার ওখানেই দেখাচ্ছে বাড়ির ভেতরে, তখন পুলিশ র্যাব এই দীপা ভৌমিককে মানে জিজ্ঞাসাবাদের জন্য শক্ত হাতে তার জিজ্ঞাসাবাদ শুরু করে। এবং তাকে যখন সবগুলো প্রমাণ দেখানো হয় যে দেখেন আপনি যে টাইমে বলতেছেন ওই টাইমে এই বাড়িতে কেউ বের হয় না, আমাদের হাতে সিসিটিভি ফুটেজ আছে, আর অফ করার কথা বলতেছেন তার অনেক আগেই এই মোবাইল অফ হয়ে গেছে, 10টা 12তে গতকালকে এইখানেই মোবাইল অফ হয়েছে, মানে 29 তারিখে, আর তার মোবাইলের লোকেশন এই বাড়ির মধ্যেই। এখন আপনি বলেন কি হয়েছে, সত্য কথা বলেন। তো শক্তভাবে জিজ্ঞেস করার পরে দীপা ভৌমিক তখন মুখ খুলছে। এরপর হচ্ছে আসল কাহিনী শুরু। দীপা ভৌমিক আর এই রতীশ ভৌমিক ওরফে বাবুসোনা, এদের মধ্যে পারিবারিক যে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটা কখনোই ভালো ছিল না বিয়ের পর থেকেই। 1994 সালে দীপা ভৌমিক রংপুরের তাজহাট উচ্চ বিদ্যালয়ে একজন হিন্দু ধর্মের শিক্ষিকা হিসেবে নিয়োগ পায়, আর ওই সেম তারিখেই নিয়োগ পায় আর একজন মুসলিম ধর্মের ধর্মীয় শিক্ষক, যার নাম হচ্ছে কামরুল ইসলাম। এই যে দীপা ভৌমিক, অনেকে বলে যে রতীশ ভৌমিকের যে ড্রাইভার মিলন মোহন্ত, একসময় তার সাথেও সম্পর্ক ছিল, আর সে যে স্কুলে শিক্ষকতা করে সেই স্কুলে আরও একজন টিচারের সাথে তার সম্পর্ক ছিল। কিন্তু এই যে কামরুল ইসলাম, তার সাথে সম্পর্কটা মোটামুটি ওপেন সিক্রেট চলতেছিল অনেক দিন ধরে, যেটা সবাই জানতো কিন্তু কেউ কিছু বলতো না। টিচারদের সম্পর্ক এরকমই, ছাত্রদের সম্পর্ক কীরকম, কলেজে সবাই একসাথে বসে আড্ডা মারে বুঝে ফেলে যে এর সাথে প্রেম করে, কিন্তু টিচাররা দেখবেন যারা মফস্বল থেকে পড়ে আসছেন আমার মতো, আমরা টিচারদের প্রেম করতে দেখছি, দুইজনেই বিবাহিত, তারপরও তারা প্রেম করে। স্কুলের কোনো শিক্ষার্থী সেটা জানতো না, আমরাও যখন স্কুল থেকে বের হয়ে গেছি তখন তাদের হারকাতগুলো যখন মনে করছি এবং জিনিসটা জানতে পারছি যে হ্যাঁ এরা প্রেম করে, তখন বুঝলাম যে না, এদের মধ্যে যে হারকাত আমরা দেখছি আসলে প্রেমের মতো হতে পারে, শুধুমাত্র এরা মেচিউর দেখে এদের উপরে কেউ প্রশ্ন তুলতো না, এবং এরা রাস্তায় কখনো হাত ধরে হাঁটতেও না যাতে কেউ সন্দেহ করতে পারে এলাকার বাইরে গিয়ে। তো যাই হোক, এই যে কামরুল ইসলাম আর দীপা ভৌমিক, এদের মধ্যে সম্পর্কটা এরকম ছিল। কামরুল ইসলামের সাথে তার সম্পর্কটা দীর্ঘদিন চলছে। কামরুল ইসলাম একজন ধর্মীয় শিক্ষক, সে যখন তার যদি পেছনের লাইফ হিসাব করি স্কুলের শিক্ষক হিসেবে যোগ দেওয়ার আগে, তাহলে রংপুরে একজন ছাত্রলীগের নেতা ছিল। আর এই যখন স্কুলে জয়েন করছে তারপর থেকে সে বিভিন্ন স্কুলের মধ্যে ম্যানেজিং কমিটির মধ্যে স্কুলের টাকা পয়সা সেটা এদিক সেদিক অবৈধ বৈধ কাজ সব কিছুই সে করছে। মোটামুটি স্কুলটাকে সে একটা নিজের কন্ট্রোলে চালাইছে। একসময়কার হেডমাস্টার ছিল তার হাতের পুতুল, যেহেতু একটা রাজনৈতিক পরিচয় ছিল তার পেছনে। এছাড়া অনেকে বলে যে দীপা ভৌমিক বিভিন্নভাবে কামরুল ইসলামকে সহায়তা করতো, টাকা পয়সা দিয়ে। মোটরসাইকেল যে কামরুল ইসলাম ইউজ করতো সেটাও নাকি দীপা ভৌমিকেরই দেওয়া একটা গিফট। কামরুল ইসলাম যে বাড়িটা তৈরি করতেছিল, দ্বিতল একটা বাড়ি, সেই বাড়িটার টাকা পয়সাও নাকি দীপা ভৌমিকই দিত। তো একসময় কি হয়েছে, এই দীপা ভৌমিকের সাথে যে সম্পর্ক, দীপা ভৌমিকে একসময় মুসলিম হওয়ার জন্য চাপ দিছে যে বলছে তুমি মুসলিম হও তাহলে আমরা একসাথে বিবাহ করতে পারি। কামরুলও কিন্তু বিবাহ ছিল, নিজের সন্তান আছে, কিন্তু তারপরও দীপা ভৌমিকের সাথে তাদের যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সেটাকে বৈধ হিসেবে করতে চাইছিল, যে তুমি রতীশের কাছ থেকে ডিভোর্স নিয়ে মুসলমান হয় কামরুলের সাথে আর কি আমার সাথে বিয়ে নাও।
তো দীপা ভৌমিক তাতে রাজি হয় নাই, আর রাজি না হওয়ার পেছনে কারণও আছে। কামরুলও দেখছে যে যদি সে মুসলমান হয়েছে তাহলে রতীশ ভৌমিকের যে সম্পত্তি সেগুলো সে পাবে না। তো এর মধ্যে কি হয়েছে, ওই স্কুলের যে ম্যানেজিং কমিটির সভাপতি ছিল সেই বিরুদ্ধ লোক মারা গেছে তাজহাট উচ্চ বিদ্যালয়ের। তখন এই রতীশ ভৌমিককে ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বানানো হয়েছে। রতীশ সভাপতি হওয়ার পরে ওই স্কুলে সব কিছু পরিবর্তন নিয়ে আসছে। সে ওইখানকার যে অবৈধ কাজগুলো হতো, টাকা পয়সা এদিক সেদিক লেনদেন, এই সবগুলো বন্ধ করে দিছে। স্কুলে কয়েকটা নতুন ভবন তৈরি করছে, বা পুরনো যে ভবনগুলো সেগুলোকে রিপেয়ার করছে, স্কুলের পরিবেশটাকে সে সুন্দর করছে। প্লাস স্কুলের জমি জমা নিয়ে যে বিরোধ ছিল সেগুলোও আদালতের মাধ্যমে মীমাংসা করে দিছে। তাতে কী হয়েছে, এই কামরুজ্জামানের যে ক্ষমতা সেটা গেছে কমে, এবং নতুন যে হেডমাস্টার এবং ম্যানেজিং কমিটির সদস্য তারা কী করছে, কামরুল ইসলামকে বলছে একটা নোটিশ দর্শানোর জন্য। 15 দিন পরে কামরুল ইসলাম নোটিশ দর্শাইছে, কিন্তু তাতে খুশি ছিল না কেউ, ওই স্কুলের ম্যানেজিং কমিটির টিচাররা। এরপরে বলছিল যে পরবর্তীতে এটা নিয়ে একটা পারিবারিক সালিশি হবে, যেটার তারিখ ছিল ওই 30 তারিখ শুক্রবার। পারিবারিকভাবে মানে সমাজের মানুষজন বসে এটা নিয়ে একটা বিচার হবে। তো তার আগেই এই যে কামরুল ইসলাম সে এসে স্কুলে সবার কাছে বলছে যে আমার ভুল হয়ে গেছে, যদিও সেটা সাজানো নাটক ছিল। কেন সেটা বলতেছি পরে। তো এই যে একটা জিনিস, স্কুলে কামরুল ইসলামকে অপমান করা হয়েছে, দীপা ভৌমিকের কাছে ওটা খারাপ লাগছে যে তার প্রেমিকাকে তার স্বামীর কারণে অপবাদ নিতে হয়েছে, অপমান হইতে হয়েছে। তো এই জিনিসগুলো তাদের মাথার মধ্যে প্রকট আকারে ধারণ করে, এবং তাদের আগে থেকে যে সেই প্ল্যান, যখন মুসলিম হতে চাইছিল যে মুসলিম হলে তো সম্পত্তি পাওয়া যাবে না, তো তার চেয়ে যে মুসলিম হলে তো সম্পত্তি পাওয়া যাবে না, সমাজের মানুষ কি বলবে, এইখানে বসে চাকরিও করা যাবে না, সমাজের সবাই দেখবে, আরও রতীশ ভৌমিক যদি থাকে এই স্কুলের কমিটিতে, আর এত বড় একজন নেতা আওয়ামী লীগ, তার ওয়াইফ এত সহজে যে মুসলিম হবে সেটা সম্ভব না, বিভিন্ন ঝামেলায় পড়বে, কামরুল ইসলাম এটাও জানতো। তো এই জন্য তারা আগে থেকেই প্ল্যান করছিল কি যে রতীশ ভৌমিক যদি কোনো কারণে এই পৃথিবী থেকে চলে যায়, তাহলে তাদের যে সেই সম্পর্ক, একজন বিধবার সাথে সম্পর্ক করলে আগে থেকেই জানতো বিধবার সাথে সম্পর্ক করলে তেমন একটা লোকজনে কিছু বলবে না, আর সম্পত্তি যা আছে সেটাও দুজনেই মিলে ভোগ করতে পারবে। তো ওই আগে থেকে প্ল্যান রতীশ ভৌমিককে পৃথিবী থেকে সরানো যায় কিনা, আর এই একটা কারণ এসে গেছে, অপমানের কারণ। তো কি করছে, দুজনেই প্ল্যান করে যে এইবার শেষ করে দিতে হবে। কামরুল ইসলাম যে বাড়িটা তৈরি করতেছিল নির্মাণাধীন, সেই বাড়িতে নিচতলায় যে কাজ সেটাকে আগে থেকে সে বন্ধ করে রাখে। যখনই তাদের প্ল্যান ছিল যেরকম কিছু করতে পারে তখন থেকে সে কাজ বন্ধ করে রাখে, এবং 26 তারিখে স্কুলের দুইটা শিক্ষার্থী, দুইটা ছাত্র, তাদেরকে নিয়ে এসে ওই বাড়ির নিচতলায় মানে বালি, সেখানে একটা গর্ত করে বাড়ির ভেতরে, অর্থাৎ একদম সব কিছু প্রি প্ল্যান্ড। এরপরে 29 তারিখ রাতে যখন এই রতীশ ভৌমিক বাড়িতে ফেরার পরে তার ওয়াইফ সেই পুরো পরিকল্পনা মাফিক তার খাবারের মধ্যে, দুধ ভাতের মধ্যে 10টা ট্যাবলেট দেয়। তখন তার মেয়ে বাড়িতে ছিল না, মেয়ে গিয়েছিল তার পিসির বাড়িতে, অর্থাৎ রতীশ ভৌমিকের বোনের বাড়িতে। তো বাড়িতে দুজনেই ছিল স্বামী স্ত্রী। 10টা ঘুমের বড়ি দেয়। ঘুমের বড়ি দেওয়ার পরেই রতীশ ভৌমিক সে ঘুমিয়ে পড়ে। এরপরে কামরুল ইসলামকে বাড়িতে ডাকে পেছনের গেট থেকে। কামরুল ইসলাম বাড়িতে ঢোকার পরে দুজনে মিলে ওড়না দিয়ে রতীশ ভৌমিকের গলা পেঁচিয়ে তাকে হত্যা করে। হত্যা করার পরে তার লাশ একটা আলমারির মধ্যে রাখে, পুরনো একটা আলমারির মধ্যে রেখে তারা দুজনে আবার সারা রাত্র একসাথে সময় কাটায়। ভোর 5টার দিকে কামরুল বাড়ি থেকে বের হয়ে যায়। সকাল 9টার দিকে একটা ভ্যান নিয়ে আসে, প্লাস 2জন লোক। তাদেরকে বলে যে এই বাড়ি থেকে একটা আলমারি নিতে হবে। এলাকার সবাই জানতো কামরুল এই বাড়িতে আসতো যেত, একজন কলিগ হিসেবে আসতো যেত, সম্পর্ক ভালো। তো কেউ সন্দেহ করে নাই, ভ্যানও আসছে, সবাই পরিচিত। তো ভ্যান আর 2জন লোক নিয়ে আসছে যে একটা আলমারি রিপেয়ার করার জন্য নিয়ে যেতে হবে। তো কামরুল সেই নিজেই তাদের সাথে হাত লাগিয়ে ঘর থেকে সেই আলমারি বের করে, যে আলমারির মধ্যে আসলে রতীশ ভৌমিকের লাশ। আলমারি বের করে ভ্যানে নিয়ে যায় হচ্ছে তার নিজের বাড়িতে, যেখানে তার বাড়ি নির্মাণাধীন, যে মিস্ত্রি এখানে বসেই কাজ করবে, এরকমটা বলে ওই যে ভ্যানওয়ালা এবং 2জন লোক তাদেরকে বিদায় করে। এরপরে সেই যে 2জন স্টুডেন্ট, এই দীপা ভৌমিক আর কামরুলের, তাদেরকে ডাকে। তাদেরকে প্রথমে যখন গর্ত খোঁড়াইছে তখন তারা জানতো না কেন স্যার গর্ত খোঁড়াইছে। পরবর্তীতে যখন 30 তারিখ দেখতেছে দুপুরের দিকে যে আসলে এই মানুষটাকে এখানে দাফন করা লাগবে, তারা ভয় পাইছে, কিন্তু তখন কিছু করার নাই, কারণ লাশ দেখে ফেলছে। আর যদি বলে কাউকে তাহলে তারাও ওই সাথে জড়িয়ে ফেলবে। আর টিচার বলতেছে, টিচারের কথা শিরোধার্য। তারা কি করছে, ওই বালিচাপা লাশটাকে দিয়ে দিছে। এরপরে কামরুল আবার তাদেরকে 300 টাকাও দিছে দুজনকে। দুজনের নাম হচ্ছে সবুজ আর রোকন, দুজনেই নাবালক। তাদেরকে অবশ্য আদালত থেকে মুক্তি দিয়ে দিয়েছে। তো এত কিছু করার পরে কামরুল রেডি হয়ে বসেছিল যে কখন এই খবরটা প্রচার হবে। তো যখনই খবর প্রচার হয় তখনই কামরুল ইসলাম হন্তদন্ত করে সবার আগে আসে, সব কিছুতে সে আগবাড়াইয়া নেতৃত্ব দেওয়া শুরু করে। এবং যে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছিলেন কামরুল আর দীপা, আর ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিল এই রশিদ ভৌমিক, সেই স্কুল থেকে একটা
মানববন্ধনের মিছিল বের করে, যাতে স্কুল কমিটির সদস্যরা, টিচাররা, ছাত্ররা এবং তারও নেতৃত্ব দিছিল এই কামরুল ইসলাম, সাথে সেখানে এই দীপা ভৌমিক ছিল। এবং দীপা ভৌমিকের সাথে প্রত্যেকটা যে মানববন্ধন বা মিডিয়াকে বাইট দেওয়া সবগুলোতেই এই দুজনেই প্রিপ্ল্যান্ড, দুজনেই একসাথেই ছিল, আশেপাশে ছিল। কামরুল ইসলাম সবখানেই নেতৃত্ব দিয়েছে একজন বন্ধু হিসেবে, এটাই মনে করছে সবাই, ওইখানকার টিচাররা বা সাধারণ মানুষ, যে কামরুলের সাথে তো বন্ধুত্ব ভালো, একসাথে দুজনেই কলিগ এত বছর ধরে, এই জন্য হয়তো কামরুল এই কাজগুলো সহযোগিতার জন্য করতেছে। কিন্তু কেউ আসলে জানতো না যে এই কামরুলই হচ্ছে ওই যাকে খুঁজতেছে সবাই মিলে তার খুনি, আর এই কামরুলের বাড়িতেই তার লাশ লুকানো আছে। এরপরে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করার পরে এই দীপা ভৌমিক, কামরুল, তারপরে সেই যে দুই সহযোগী রোকন আর সবুজ, এদেরকে গ্রেপ্তার করে। সেই সাথে রথীশ ভৌমিকের যে ড্রাইভার মিলন মহন্ত, তাকেও গ্রেপ্তার করে। এখন এই মিলন মহন্তের ব্যাপারটা একটু পরে আসতেছি। গ্রেপ্তার করার পরে সবাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, যদিও কামরুল ইসলাম প্রথমে দেয় না, কিন্তু দীপা ভৌমিক সবার আগেই সে দিয়ে দেয়। এবং তার ভিতরে কোনো ক্ষোভ ছিল না, কোনো রাগ ছিল না, কোনো দুঃখ ছিল না, কোনো কষ্ট ছিল না। সে নিশ্চুপ, সাধারণ, একদম স্বাভাবিক মানুষের মতো। কামরুল প্রথমে দিতে চায় না, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তার পরবর্তীতে সেও দেয়। পুরো দেশের মানুষ যারা এই খবরটার উপর নজর রাখছিল তারা অবাক হয়ে যায় যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। 58 বয়সে একজন মানুষ, আর যে মহিলা যার চাকরির বয়সী হচ্ছে বলতে গেলে 28 বছর, তার ছেলে মেয়ে বড় বড়, বিশ্ববিদ্যালয়ে পড়ে ছেলে মেয়ে, সেই মহিলা তার একজন কলিগের সাথে মিলে এত বড় একটা জঘন্য কাজ করতে পারে। এখন তার সেই বয়স নাই যে একসাথে গিয়ে নতুনভাবে বিয়ে করবে বা একটা সংসার শুরু করবে, যদিও বয়সের কোনো শেষ নাই, প্রেম করতে পারে, বিয়েও করতে পারে। তো মানুষ, বাঙালির মতো তো এই জিনিসটা দেখা যায় না, মানুষ সবাই অবাক হয়েছে জিনিসটা জেনে। এপ্রিলের 3 তারিখে এদের সবাইকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে সবাইকে একই রংপুরের একটা জেলে রাখা হয়, আলাদা আলাদা সেলে। এই যে মিলন মহন্ত 13 এপ্রিল সে জেলে মারা যায়। কামরুল সেও 2018 সালের নভেম্বর মাসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে প্রথম, কিন্তু তাতে সফল হয় না। যদিও হসপিটাল নেওয়ার পরও কামরুলেরও মৃত্যু হয়। এবং এই যে দীপা ভৌমিক, সে তখনও, কামরুলের মৃত্যুতেও তার কোনো ক্ষোভ ছিল না, একদম স্বাভাবিক, আর তার ভেতরে কোনো অনুশোচনা ছিল না, কিচ্ছু ছিল না। এখানে একটা কথা বলা জরুরি, একে তো বাংলাদেশ বা বাংলাদেশের কোনো কেস নিয়ে আমি এই অমনি ক্রাইম কোনো এপিসোড এখন পর্যন্ত বানাই না, এই কারণে, কারণ কোনো ক্রাইমের প্রথম জিনিসটা তো পাওয়া যায় যখন হাইলাইট হয় যে লাশ পাওয়া গেছে বা কে মারছে, কিন্তু পরবর্তীতে ওই কেসগুলোর কী হয় এগুলো ঠিকঠাক পাওয়া যায় না, কোথাও খুঁজে পাওয়া যায় না। মানে সাংবাদিকরা কভারই করে না, কারণ এত ঘটনা, প্রত্যেকদিন এত ক্রাইম হচ্ছে, কোন কেসটার কী আদালত থেকে রায় আসছে সেটা কভার করার মতো কোনো সাংবাদিকের কাছে সময় নেই, কারণ তার আগেই নতুন একটা তাজা তাজা কেস এসে যায়, ওইটাই প্রত্যেকদিন ওই কেসগুলোই ছাপা হয়, কোনোটার রায় কী হচ্ছে এটা ছাপা হয় না। এই জন্য কোনো কেস আমি এই অমনি ক্রাইমে তেমন একটা বেশি বলি না, এটাই প্রথম বাংলাদেশের কোনো কাহিনী নিয়ে। এখন এই কেসটার কথা আমার কীভাবে মাথায় আসছে সেটাও একটু আপনাদের জানা দরকার। তখনকার সময় 2018 সালে এই কেসটা সম্পর্কে আমি আপডেট ছিলাম যে কী কী ঘটছে, একদম ভেতরে ঢুকে না হলেও বাইরে থেকে আপডেট ছিলাম যেরকম ঘটনা ঘটছে। কিন্তু গত 2 দিন ধরে যখন এই কেসটা সম্পর্কে আমি রিসার্চ করা শুরু করছি, মানে শুরু করতে চাইছি, তখন কোনো নাম আমার মাথার মধ্যে ছিল না, কোনো মানে কাহিনী ছিল যে এরকম ঘটনা ঘটছে। একজন স্কুল শিক্ষিকা ছিলেন এবং তার প্রেমিকের সাথে মিলে একজন হিন্দু আইনজীবী তাকে হত্যা করছে, কিন্তু কোন জেলায় ছিল, তাদের কি নাম ছিল, আমার কিচ্ছু মনে ছিল না। আমার শুধু একটা ক্লু মনে ছিল, তখনকার একটা রিপোর্ট আমি পড়ছিলাম, যে রিপোর্টটা ছিল যে এই দীপা ভৌমিক জেলের ভেতরে বসে রবীন্দ্রসঙ্গীত গাইতেন। এই লাইনটা আমার মাথার মধ্যে একদম ক্যাচ করে ধরে আছে এখন পর্যন্ত, ওই সেই 2018 সাল থেকে, জানি না কি কারণে। তো এই লাইনটা থেকেই মূলত এই কেসটার যে নাম, প্রথমে সেটা বের করতে আমি সক্ষম হয়েছি, নাম, জেলার নাম, তারপর থেকে সব কিছু বের করছি এবং যতগুলো রিপোর্ট পড়ছি সব রিপোর্ট পড়ছি। পড়ার পরে যে জিনিসটা আমার খটকা লাগছে সেটা হচ্ছে, বললাম না যে ড্রাইভার মিলন মহন্তকে কেন অ্যারেস্ট করা হয়েছে সেটা ঠিক বুঝতে পারলাম না, কারণ কোনো মিডিয়া চ্যানেল বা কোনো রিপোর্টে তার কোনো নির্দিষ্ট উল্লেখই নাই। শুধুমাত্র সে যে মারা গেছে জেলে, এইটা 2-3টা মিডিয়া হাউস বা রিপোর্টে উল্লেখ আছে, তাও শুধুমাত্র এই 3-4 লাইনে যে তাকে এই রথীশ ভৌমিক হত্যাকাণ্ডে অ্যারেস্ট করা হয়েছে, জেলে বসে অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতাল নিয়ে যাওয়ার পরে তার মৃত্যু হয়েছে, এই পর্যন্ত। আর সে রথীশ ভৌমিকের ড্রাইভার ছিল। এখন এই মিলন মহন্তকে কেন অ্যারেস্ট করেছে কোনো ক্লু এই কারণে পাইলাম না, কারণ যতগুলা এই ক্রাইম কেসটার সাথে জড়িত ক্যারেক্টার, যে কে মিলে মারছে এই রশিদ ভৌমিককে, সেখানে ছিল দীপা আর কামরুল, আবার কারা কারা এই লাশটাকে নিয়ে গেছে, ওই ভ্যানালা 2জন ব্যক্তি আর কামরুল আর 2 যে শিক্ষার্থী, তারা মিলে লাশটাকে দাফন করছে। কিন্তু এখানে মিলন মহন্তের কোনো ক্যারেক্টার কিন্তু ছিল না পুরো কেসের মধ্যে। কিন্তু যেহেতু এই আসামি মারা গেছে এবং সে নাকি আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিছে,
তো কী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিছে সেটাও কারো প্রকাশ্যে কোথাও আমি রিপোর্টে পাই নাই, এই জন্য আমি বলতেও পারলাম না। কিন্তু আমার একটা ডাউট থেকে গেল যে মিলন মহন্তকে কেন অ্যারেস্ট করা হয়েছিল বা সে কী ধরনের জবানবন্দি দিছিল, এটা যদি রিপোর্টগুলো উল্লেখ করে দিত তাহলে ভালো হতো। এই কেসটার মধ্যে শুধু এই জিনিসটি আমার খটকা লাগছে। এবং এই কামরুল আর মিলন মহন্তই নাকি প্রধান আসামি ছিল। তো যাই হোক, এই প্রধান দুই আসামি তো জেলেই মারা গেছে, আর ওই যে দুইজন শিক্ষার্থী সবুজ আর রোকন তারা না বলক, তাদেরকে আদালত থেকে মুক্তি দেওয়া হয়েছে। বাকি এক থাকে দীপা ভৌমিক। এই স্নিগ্ধা ভৌমিক দীপা, তাকে 29 জানুয়ারি 2019 সালে ফাঁসির আদেশ দেয় রংপুর উচ্চ আদালত। তারপর থেকে তার ফাঁসি কার্যকর এখন মতো হয়েছে কিনা জানা নেই, তবে একটা জিনিস তো ক্লিয়ার, এই মহিলাকে যে ভালোবাসছে, যে এই মহিলার প্রেমে পড়ছে, রতীশ ভৌমিকও হয়তো ভালোই বাসছে, নাহলে এত বছর তো কখনো না কখনো তো প্রেমে পড়ছে, নাহলে তো এত বছর একসাথে কাটাতে পারতো না। রতীশ ভৌমিক, মিলন মহন্ত, কামরুল ইসলাম, এরা তিনজনই এই মহিলা বেঁচে থাকতেই পৃথিবী থেকে শেষ। বলতে গেলে এই মহিলার হাত ধরেই তাদের জীবন চলে গেছে। এরপরে সেও হয়তো এখনও বেঁচে আছে কিনা জানি না, বা তার ফাঁসি কার্যকর হয়েছে কিনা তাও জানি না। যদি হয়ে থাকে তাহলে দেখেন কতগুলো জীবন শেষ। এখন অনেকেই সবাই বলবে যে পরকীয়ার কারণে হয়, পরকীয়ার কারণে হয়। তো এইখানে একটা জিনিস আমি বলতে চাই, যেটা হচ্ছে প্রেম তো পরকীয়া নামে আমরা দিই, যে একজনের সাথে বিয়ে কোনো একটা সম্পর্কে জড়ানো থাকলে আরেকজনের সাথে প্রেম করলে তখন সেটা পরকীয়া হয়ে যায়। কিন্তু প্রেমের তো আর কোনো নির্দিষ্ট ক্যাটাগরি নেই যে এইখানে থাকলে প্রেম করতে পারবো, এইখানে থাকলে প্রেম করতে পারবো না। আমার মনে হয় এইখানে একটা বড় জিনিস হচ্ছে, সমাজে অনেক বিবাহিত মানুষ আছে যারা একসাথে থাকতে চায় না, শুধুমাত্র মানে কন্ডিশনাল ম্যারেজের কারণে থাকতেছে। সিচুয়েশন ম্যারেজ বর্তমানে বাংলাদেশের 99% মানুষ আমার মনে হয় সিচুয়েশন ম্যারেজের কারণে, হয় বাচ্চা হয়ে গেছে, নয় ফ্যামিলির কারণে, নয় সামাজিক কারণে, নয় তো একটা সোসাইটিতে একটা ইমেজ আছে, তাদের সম্মান আছে, সেই সম্মানের কারণে নিজেরা সারাসারি করতে পারতেছে না। কিন্তু দুজনে একসাথে থাকতেও পারতেছে না, কিন্তু তারপরেও কোনো না কোনো কারণে তারা সারাসারি বা একে অপরকে ছাড়তে পারতেছে না, ডিভোর্স দিতে পারতেছে না। কারণ ডিভোর্স দিলে তাদের মান সম্মান, সবচেয়ে বেশি সমস্যা যেটা সেটা হচ্ছে মান সম্মান নষ্ট হয়ে যাবে। কিন্তু দেখেন, এই ডিভোর্স না দেওয়ার কারণে কতগুলা ছেলেমেয়ের জীবন অন্ধকারে পরিণত হইতেছে। এই যে দীপা ভৌমিকে, তার এক ছেলে, তার এক মেয়ে, তারা তো গেছে, এরকম হাজারও আছে। এই পরকীয়া প্রেমের কারণে বলি হয় লাস্ট পর্যন্ত গিয়ে এই যে বাচ্চারা। এখন আপনি বলবেন যে তাহলে আমি কি পরকীয়া প্রেমের সাপোর্ট করতেছি? মোটেই না, পরকীয়া প্রেমের আমি মোটেই সাপোর্ট করতেছি না। কিন্তু যে জিনিসটা একটা মোরাল ছোটোবেলা থেকে মানুষকে শেখানো উচিত, সেই জিনিসটা আমরা শেখাই না দেখে অ্যারেঞ্জ ম্যারেজ, এই অ্যারেঞ্জ ম্যারেজের আমি বিরোধিতা করি। আমি পরকীয়া প্রেমেরও বিরোধিতা করি, সেই সাথে অ্যারেঞ্জ ম্যারেজেরও বিরোধিতা করি। তোমার যাকে ভাল লাগে, তুমি যদি তাকে বিয়ে করতে পারো, তাহলে তোমার যখন তার ইচ্ছা লাগবে না, তুমি শোনো, একটা মানুষ যখন বিয়ে করতে পারে যে আমার ওকে ভাল লাগছে, আমি বিয়ে করবো, সমাজ যা বলে বলুক, তাতে কোনো কিছু যায় আসে না আমার। সেইভাবে যদি কেউ বিয়ে করতে পারে, তাহলে সেইভাবে সারাসারি কেন করতে পারে না, যে আমার ভাল লাগতেছে না, এখানে থাকলে এরকম খুনোখুনি হবে, তার চেয়ে আমি ছেড়ে যাই, সমাজ যা বলে বলুক। মানুষ হচ্ছে বিয়ে করার সময় তো পাগল, যে সমাজ যা বলবে কোনো সমস্যা নাই, আমি ওকে বিয়ে করব। কিন্তু যখন সারাসারি ব্যাপারটা আসে, তখন বলে যে না, তখন সমাজ কী বলো, তখন সমাজ বড় হয়ে যায়, বিয়ের সময় থাকে না। তো এই জিনিসটাও খেয়াল রাখা দরকার, যে যদি এটা মনে হয় যে সম্পর্কে থাকলে লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি হবে, এবং শুধুমাত্র আপনাদের দুজনের না, আপনার সন্তানদের, পরিবারের লোকজন ক্ষতি হবে, তার চেয়ে ভালো সারাসারি করে নেন। সমাজের মানুষ কয়েকটা গালিগালাজ দিবে দেখ, কিন্তু কয়েকটা জীবন বেঁচে যাবে, কয়েকটা সন্তানের যে ভবিষ্যৎ সেটা অন্ধকারে পতিত হবে না। দীপা ভৌমিকের কাছে পরকীয়া প্রেমিক ছিল দেখে তারা এই জিনিসটা করছে। চিন্তা করেন, যাদের কাছে পরকীয়া প্রেমিক নাই, স্বামী স্ত্রী দুজনে কারো কাছে, কিন্তু ঘরে সন্তান আছে, আর স্বামী স্ত্রীর মধ্যে বোনে না, তো ওই যে ঘরের যে ক্লাশ স্বামী স্ত্রীর মধ্যে, এইটার ফল ভোগ করে কারা জানেন? সন্তানরা। এক সন্তান মায়ের দিকে যায়, এক সন্তান বাবার দিকে যায়, ওই সন্তানের মধ্যেও বিষ ঢুকেই দেয় তারা। বাবা একটা কথা বলে, মা বলে, মানে মা বাবার কথা পছন্দ করে না, এই জন্য সন্তানকে বলে যে তুই কেন তার কথা শুনবি। বাবা যদি সন্তানকে বকা দেয়, মা এসে বলে কেন তুমি বকা দিচ্ছ, তুমি কী করছো জীবনে। এই ধরনের ক্লাশ সব জায়গায় আসে। এই জন্য আমার এখন মনে হয়, নিজেও কয়েকটা ঘটনা দেখছি আমার আশেপাশে ফ্যামিলির মানুষজন, যে ভাই তোমরা একসাথে থাকার দরকার নেই, সমাজ কি বলবে, সমাজের গুলি মারো, আলাদা হয়ে যাও। তো এই পর্যন্তই। এ পর্যন্ত যদি কেউ দেখে থাকেন তাহলে দিলসে শুক্রিয়া, থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা অমনি ক্রাইমেরই একটা এপিসোডে। সবাই ভালো থাকবেন, শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লাগে, আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ধন্যবাদ।